আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের মৌলের ইলেকট্রন বিন্যাস, মৌলের শক্তি স্তরের ধারণা ও উপশক্তি স্তরের ধারণা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটি মৌলের পরমাণুর শক্তি স্তরগুলো নিয়ে আলোচনা করি এবং কোন শক্তি স্তরে সর্বমোট কতটি ইলেকট্রন থাকতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। বিগত ক্লাসে আমরা বোর মডেল থেকে দেখেছি যে একটি মৌলের নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলোকে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার কে, এল, এম, এন, ও, পি এটসেট্রা দিয়ে আমরা প্রকাশ করি। তো প্রথমে আমরা একটি পরমাণুকে দেখাই। পরমাণুকে যদিও আমরা বৃত্তাকার রূপে দেখি, বৃত্তাকার রূপ হচ্ছে একটি পরমাণুর, এটি যদি নিউক্লিয়াস হয় এবং এই নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলো বৃত্তাকার কক্ষপথ আমরা দেখতে পাই। বৃত্তাকার কক্ষপথ নির্দিষ্ট ব্যাসার্ধের, এই বৃত্তাকার কক্ষপথগুলো আবার অনুমোদিত, কারণ আমরা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে ইচ্ছা অনুযায়ী তারা ঘুরতে পারে না। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এখন এই প্রধান শক্তিস্তর বা এনার্জি লেভেল বা শেল, এগুলোকে আমরা প্রকাশ করি কি দিয়ে? প্রথম কক্ষপথকে আমরা কে দিয়ে প্রকাশ করি, তারপরে এল, তারপরে এম, এইভাবে যথারীতি তারপরে এটা হবে এন, তারপরে কে, এল, এম, এন, ও, পি, কিউ। এই অক্ষরগুলো দিয়ে আমরা কক্ষপথগুলোকে আমরা প্রকাশ করি। আবার এই কক্ষপথগুলোর জন্য আমরা আরেকটি কোয়ান্টাম নাম্বার আসে, সেটা হচ্ছে এন, স্মল এম। কোয়ান্টাম সংখ্যা একটা এন আসে। এই এনের আবার মান আছে, এনের মান 1 হয়, 2 হয়, 1, 2, 3, 4, 5, 6, 7 এটসেট্রা। এনের এই মানগুলো থেকে আমাদের এই শক্তিস্তরগুলো আসে। এনের মান বা ভ্যালু 1 এর অর্থ হচ্ছে এটি প্রধান শক্তিস্তর কে পাওয়া যায়। আবার এনের মান যখন 2 হয় তখন দ্বিতীয় শক্তিস্তর বা দ্বিতীয় প্রধান শক্তিস্তর এল, তারপরে এনের ভ্যালু 3 হলে কে, এল, এম, তারপরে আসে হলো এন, এটার জন্য আসে হলো ও, এটার জন্য কে, এল, এম, এন, ও, এটার জন্য পি, এটার জন্য কিউ, আর, এস, টি এভাবে আসতে থাকবে। তবে আমরা জানি যে আমাদের মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। আমরা পর্যায় সারণী যদি লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে 118টি মৌল আছে। সর্বপ্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন এবং সর্বশেষ মৌল হচ্ছে অর্গানিসন, যেটা ওজি দিয়ে আমরা প্রকাশ করে থাকি। অর্গানিসনের প্রতীক ওজি, অর্গানিসন, এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 118 আর হাইড্রোজেনের হচ্ছে 1। তো আমরা এই অর্গানিজন, এই 118 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, দেখা যাবে সেখানে সর্বমোট 7টি শক্তিস্তর আমরা পাবো। সেজন্য এখানে 7টি শক্তিস্তর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7।
এই 7টি শক্তি স্তরের সাহায্যে আমরা সর্বশেষ মৌল অর্গানিসন ওজি কে আমরা ওজির ইলেকট্রন বিন্যাস এই 7টি শক্তি স্তর দিয়েই করা যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের মৌলের কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটিরও একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে। প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2n²। এই সূত্র দিয়ে আমরা কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা আমরা জানতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের নিকটবর্তী যে শক্তি স্তর রয়েছে, নিউক্লিয়াসের নিকটবর্তী বা নিউক্লিয়াস থেকে যে শক্তি স্তরটি কাছে সেই শক্তি স্তরটির ব্যাসার্ধ কম, ফলে শক্তি স্তরটির আয়তন কম হয়। ফলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কম, দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বেশি হয়, ফলে তার আয়তন বেশি হয়, ফলে সেখানে প্রথম শক্তি স্তরের চাইতে দ্বিতীয় শক্তি স্তরে বেশি, এটা আরও বেশি, তারপরে কক্ষপথগুলোতে আরও বেশি ইলেকট্রন থাকবে। তো আমরা দেখি কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটি আমরা এই সূত্রের সাহায্যে 2n² এই সূত্রের সাহায্যে আমরা সহজেই ব্যাখ্যা করতে পারব। তো আমরা দেখি প্রধান শক্তি স্তর কে তে প্রধান শক্তি স্তর হচ্ছে ধরি কে তে কতটি ইলেকট্রন থাকবে। কে এর জন্য n এর মান হবে হচ্ছে 1, সেই ক্ষেত্রে 2n² এর মান হবে হচ্ছে 2 × 1² ইকুয়াল হচ্ছে 2। তার মানে প্রধান শক্তি স্তর কে এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, সর্বোচ্চ 2টি নাও থাকতে পারে। যেমন আমরা হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি সেখানে দেখা যাবে হাইড্রোজেনের প্রধান শক্তি স্তর হচ্ছে কে, সেখানে একটা ইলেকট্রন থাকে, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে কি হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, সুতরাং তার কে স্তরে একটি ইলেকট্রন থাকবে। কিন্তু কে স্তরে সর্বোচ্চ থাকতে পারবে 2টি, তার বেশি নয়। যদি ইলেকট্রন 2 এর চাইতে বেশি হয় তখন ইলেকট্রন কে শক্তি স্তর পূর্ণ করে পরবর্তী শক্তি স্তর এলে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখন আমরা কে এর পরে এল শক্তি স্তরে থাকবে, এন এর ভ্যালু এখানে 2 হবে, সেক্ষেত্রে আমাদের 2n² এর মান হবে হচ্ছে 2n² এর মান হবে 2 × 2² সমান 8 হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে কে এল এম শক্তি স্তরের জন্য দেখা যাবে সেখানে এম শক্তি স্তরে থাকবে 18টি ইলেকট্রন, এম শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকবে, এন স্তরে সর্বোচ্চ থাকবে 32টি, এম এন ও শক্তি স্তরে থাকবে হচ্ছে 50টি। এইভাবে নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব, ডিস্টেন্স বা রেডিয়াস, ব্যাসার্ধ যত বাড়বে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। সবচেয়ে কম ইলেকট্রন থাকে কে শক্তি স্তরে, তারপরে বেশি থাকবে এল, এম, এন, ও, পি, কিউ, আর। এইভাবে এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। ইলেকট্রনগুলো প্রথমে আগে যে কক্ষপথটি নিউক্লিয়াস থেকে নিকটে থাকবে সেই কক্ষপথে প্রবেশ করবে। অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াস থেকে যে কক্ষপথ কাছে থাকে তার শক্তিও কম হয়, ফলে ইলেকট্রনটা নিম্ন শক্তির অরবিটে আগে প্রবেশ করবে। অরবিট বা এনার্জি লেভেল বা শেল একই কথা। তারপরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি বিশিষ্ট এনার্জি লেভেলে বা শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। আমরা এই KLMN এই পদ্ধতির সাহায্যে আমরা 1 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখানোর পর আমরা অরবিটের পর আমাদের আরও একটি বিষয় এখানে আসবে, সেটি হচ্ছে অরবিটাল, যেটাকে আমরা উপশক্তি স্তরের ধারণাও আমরা আলোচনা করব। কেন আলোচনা করব সেটা পরে বোঝা যাবে, দেখি আমরা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1 থেকে 18 পর্যন্ত। প্রথমে আমরা যদি হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এর ইলেকট্রন বিন্যাস করলে কে শক্তি স্তরে এই একটি ইলেকট্রন থাকবে। তারপরে হাইড্রোজেনের পরে আছে হিলিয়াম হচ্ছে 2,
সেখানে আমাদের ইলেকট্রন থাকবে হচ্ছে কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। অনুরূপভাবে লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এই বাম পাশে এগুলো পারমাণবিক সংখ্যা, এগুলো আপনারা বোঝেন। এখানে 3টি ইলেকট্রন রয়েছে, 3টি ইলেকট্রন থাকার কারণে এখানে শক্তি স্তর 2টি হবে, কে শক্তি স্তর তারপরে এল শক্তি স্তর আসবে। তাহলে আমরা এখানে কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন দিলাম, তারপরে এল শক্তি স্তরে 1টি আসবে। যদিও এল শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু আমাদের লিথিয়ামে ইলেকট্রন আসছে হচ্ছে 3টি। সেই কারণে লিথিয়ামের প্রথম শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে বাদবাকি ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে, এবং দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারবে। কিন্তু যদি ওই মৌলে যদি অত ইলেকট্রন না থাকে, তাহলে যা থাকবে মানে প্রথম শক্তি স্তর পরিপূর্ণ হওয়ার পর দ্বিতীয় শক্তি স্তরে যা থাকবে ততটি ইলেকট্রনই ওই পরমাণুতে থাকবে। লিথিয়াম, এরপরে আমরা চলে আসব লিথিয়ামের পর আছে আমাদের বেরিলিয়াম 4। এটার কক্ষপথ 2টি হবে, কে শক্তি স্তরে 2টি, এল শক্তি স্তরে 2 দিয়ে 4। তারপরে আসবে হচ্ছে বোরন হচ্ছে 5, প্রথম কক্ষপথ এখানে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন থাকবে। বোরনের পরে আমাদের আসবে হচ্ছে কার্বন পরমাণু। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, কে এল কক্ষপথে 4টি, এল মানে দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টি, এল কক্ষপথে 4টি, এই টোটাল 6 ইলেকট্রনস। তারপরে আমাদের চলে আসবে নাইট্রোজেন 7, যেখানে কে শক্তি স্তরে 2টি, এল শক্তি স্তরে 5 আর দিয়ে এই 7। যদিও এল কক্ষপথে সর্বমোট 8টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু নাইট্রোজেন পরমাণুতে অত ইলেকট্রন নেই। নাইট্রোজেনের পরে আসবে অক্সিজেন হলো 8, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 6টি। এরপরে অক্সিজেনের পরে আসবে ফ্লোরিন হচ্ছে 9, কে কক্ষপথে থাকবে হচ্ছে 2টি, এল কক্ষপথে থাকবে হচ্ছে 7টি। এইভাবে প্রথম কক্ষপথ, তারপর দ্বিতীয় কক্ষপথ। এবার দ্বিতীয় কক্ষপথ নিয়ন হচ্ছে 10, এর কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি। নিয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য নিয়নের পরের যে মৌল আসবে সেই মৌলের ইলেকট্রন তখন আবার প্রথম কক্ষপথ পূরণ হবে, দ্বিতীয় কক্ষপথ পূরণ হয়ে আবার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করা শুরু করবে। দেখি আমরা নিয়নের পরে আছে সোডিয়াম। নিয়নের পরে আছে হলো সোডিয়াম বা ন্যাট্রিয়াম, যেটাকে আমরা বলি সোডিয়াম। এর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে কে শক্তি স্তরে হচ্ছে 2, এল শক্তি স্তরে 8, এম শক্তি স্তরে হচ্ছে 1। যদিও আমরা জানি এম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, কিন্তু সোডিয়াম পরমাণুতে 18টি ইলেকট্রন নেই, অনলি 11 ইলেকট্রনস আর প্রেজেন্টস ইন দি আউটার মোস্ট এনার্জি লেভেল। এরপরে সোডিয়ামের পরে আসবে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, প্রথম কক্ষপথে 2, এল কক্ষ 8, এম কক্ষপথে 2। এরপরে চলে আসবে অ্যালুমিনিয়াম, কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8, এম কক্ষপথে 3। এরপরে আসবে সিলিকন 14, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে থাকবে হচ্ছে 4টি। এরপরে আসবে ফসফরাস 15, প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথ এম এ থাকবে হচ্ছে 5। এরপরে সালফার 16, কে কক্ষপথে থাকবে 2, কে 2, এল কক্ষপথে 8, এম কক্ষপথে 6। এগুলো আমরা মিশিয়ে দিয়ে একটু পরেরগুলো লিখি। সালফারের পর আমাদের আসবে ক্লোরিন 17, কে এ কক্ষপথে 2 থাকবে, দ্বিতীয় কক্ষপথে এল থাকবে 8, তৃতীয় কক্ষপথে এম এ থাকবে হচ্ছে 7। চলে আসি আমরা আর্গন 18, প্রথম কক্ষপথে থাকবে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথে থাকবে হচ্ছে আমাদের 8। যদিও এখানে আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 18, কিন্তু 18টি ইলেকট্রন নাই, টোটাল ইলেকট্রনই 18। সো তৃতীয় কক্ষপথে
18টি ইলেকট্রন থাকার কোনো চান্স নেই। এবার আমাদের শুরু পটাশিয়াম 19, পটাশিয়াম হচ্ছে 19, কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8, এম কক্ষপথে রুল অনুযায়ী 9 হওয়ার কথা। কারণ আমরা জানি কি যে এম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, তাহলে সেই অনুযায়ী এখানে 9টি ইলেকট্রন হওয়ার কথা। কিন্তু বাস্তবে ইলেকট্রন বিন্যাস পরীক্ষা নিরীক্ষা করে এক্স রে মেথডে রঞ্জন রশ্মির মাধ্যমে দেখা গেছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে পটাশিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে আবার 8টি, চতুর্থ কক্ষপথে এক্ষেত্রে ইলেকট্রন এখানে 9 না হয়ে এম কক্ষপথে 8টি যাওয়ার পর এখানে এন কক্ষপথে ইলেকট্রন 1টি ইলেকট্রন চলে গেছে। কেন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হলো সেটি ইলেকট্রনের এই যে সাধারণ ধারণা কে এল এম এন শুধুমাত্র প্রধান শক্তি স্তরের ধারণার সাহায্যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা দেয়া যায় না। সেজন্য আমাদের এরপরে আরও একটি আমাদের কনসেপ্ট বা ধারণা নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে এগুলো হচ্ছে কে এল এম এন, এগুলোকে অরবিট প্রধান শক্তি স্তর কক্ষপথ শেল বলা হয়। শেলগুলো এই প্রধান শক্তি স্তর বা অরবিটগুলো আবার কতগুলো সাব এনার্জি লেভেল বা উপশক্তি স্তরে বিভক্ত। সেই উপশক্তি স্তরগুলো হচ্ছে উপশক্তি স্তর আবার আছে হচ্ছে 4টি, যেগুলোকে কোয়ান্টাম মেকানিক্স এস পি ডি এফ এই 4টি সংখ্যা দিয়ে তারা অরবিটালগুলোকে প্রকাশ করেছেন। অরবিটালগুলো আমাদের আসে কোয়ান্টাম মেকানিক্স থেকে। কোয়ান্টাম মেকানিক্সে আমাদের কোয়ান্টাম নাম্বার 4টি। প্রধান শক্তি স্তরের জন্য একটা কোয়ান্টাম সংখ্যা আসে, সেটা হচ্ছে এন, যেটা আমরা অলরেডি ব্যাখ্যা করলাম। এরপরে আরও একটি আমাদের কোয়ান্টাম নাম্বার আছে, যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোন শক্তি স্তরে কতটি অরবিটাল, কোন শক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারি। তো দেখা যাক আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল নিয়ে একটু কথা বলি। এল আবার উৎপন্ন হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এন থেকে। এনের যদি এনের ভ্যালু 1 হয় তাহলে এল এর ভ্যালু হয় হচ্ছে 0, অর্থাৎ এনের প্রধান কোয়ান্টাম সংখ্যা এনের যে কোনো মানের জন্য এল এর মান হবে এনের যে কোনো মানের জন্য এল এর মান হবে 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত 0 থাকবেই, আর 0 থেকে কতটুকু যাবে n যা হবে সেখান থেকে 1 বাদ দিলে যা হবে তত পর্যন্ত। যেমন n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 হবে আর হবে 1, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। আবার n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2। এখানে n 3 আছে, তাহলে l হবে 1 কম পর্যন্ত, শুরু হবে 0 থেকে, আর n এর ভ্যালু যা থাকবে l এর ভ্যালু তার চেয়ে 1 কম হবে, 0 থেকে 0, 1, 2 ধারাবাহিকভাবে যেতে হবে 0, 1, 2। আবার n এর ভ্যালু যদি 4 হয় তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2, 3, 4 আছে এখানে 3। এইভাবে n এর ভ্যালু যদি 5 হয়, n এর ভ্যালু 5 তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2, 3, 4 এটসেট্রা। তো আমরা কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আমরা জানি যে এল এর ভ্যালু অনলি 4টা সম্ভব। এল এর ভ্যালু 0, 1, 2 and 3, এই 4টি ভ্যালু আছে কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী। তো এল এর ভ্যালু যদি 0 হয়
তখন যে অরবিটাল আসে সেই অরবিটালটাকে বলা হয় এস। এল এর ভ্যালু 1 হলে পি অরবিটাল, এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে আসবে ডি অরবিটাল, এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এফ অরবিটাল। অর্থাৎ এগুলো হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর। এগুলো হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল, যেগুলো প্রধান শক্তি স্তরের মধ্যে বিদ্যমান, ঘরের মতো আর কি। এখন আমরা দেখি কোন শক্তি স্তরে কী কী অরবিটাল হয়। এন এর ভ্যালু 1, তার মানে কে কক্ষপথে আছে অরবিটাল হচ্ছে 1s। এল কক্ষপথে থাকে হচ্ছে 2টি শক্তি স্তর 2s 2p। কে এল এম শক্তি স্তরে থাকবে 3s, কারণ এক্ষেত্রে এন এর ভ্যালু 3, এই ক্ষেত্রে এন এর ভ্যালু 2, সেজন্য এর সামনে 2 হবে। এম কক্ষপথে 3টি উপশক্তি স্তর থাকে 3s 3p 3d। এন সমান 4, মানে এন কক্ষপথে থাকবে 4s 4p 4d 4f। তারপরে কে এল এম এন ও কক্ষপথ, মানে এন এর ভ্যালু 5 5s 5p 5d 5f। এরপরে এরপরের যে কক্ষপথগুলো আছে, কক্ষপথ যতই নিউক্লিয়াস থেকে দূরে যাক না কেন অরবিটাল এই 4টার বেশি হবে না, কারণ 118টি মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমাদের এসপিডিএফ জিএইচ এই অরবিটালগুলোর এক্সিস্টেন্স এখনও ওভাবে পাওয়া যায় নাই। সুতরাং আমাদের অরবিটাল 4টা ফিক্স, কিন্তু কে শক্তি স্তরে একটাই অরবিটাল থাকবে, শক্তি স্তরে একটা, অরবিটাল একটা। তারপরে এল কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথের অরবিটাল 2টা, এস অরবিটাল পি অরবিটাল। যেহেতু দ্বিতীয় কক্ষপথ সেজন্য সামনে 2, এটা যদি তৃতীয় কক্ষপথ সেজন্য অরবিটালের সামনে 3 3s 3p 3d। এম কক্ষপথের উপশক্তি স্তর 3টি। এন চতুর্থ কক্ষপথের উপশক্তি স্তর 4টি। পঞ্চম শক্তি স্তরের উপশক্তি স্তরও 4টি। এবার ষষ্ঠ সপ্তম অরবিটাল হবে 4টি 6s 6p 6d 6f। অর্থাৎ অরবিটাল ফিক্স এই 4টাই। এখন এই অরবিটালগুলোতে আমাদের ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে তার একটা নিয়ম আমাদের জানতে হবে, তাহলে সুবিধা হবে। আমাদের এই যে অরবিটাল 1s 2s, এই 1s অরবিটাল হচ্ছে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর। 2s এটাও এস, পার্থক্য হচ্ছে এস আর এস একই অরবিটাল, কিন্তু পার্থক্য হচ্ছে এটা প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর, এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের এটা প্রথম শক্তি স্তরের উপস্তর, এটি দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর, এটি তৃতীয় শক্তি স্তরের, সবই কিন্তু এস 1s 2s 3s এস অরবিটাল। কিন্তু এদের পার্থক্য হচ্ছে শক্তির একটা পার্থক্য আছে, সাইজের একটা পার্থক্য আছে, আর কোন শক্তি স্তরের অরবিটাল সেটা একটা পার্থক্য আছে। এখন এই যে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে তার একটি নিয়ম আছে। সেই নিয়মটা অবশ্য আমরা 11 and 12 ক্লাসে এগুলো পড়িয়ে থাকি আমরা। আফবাউ রুল নামে একটা রুল আছে, যেটি ক্লাস 9-10 লেভেলে পড়ানো হয় না। তো যাই হোক, আমরা সেই আফবাউ নীতিতে বলা হচ্ছে যে এই অরবিটালগুলোতে ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে তার নিয়ম হচ্ছে যে অরবিটালের শক্তি কম, এনার্জি কম, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। কি বললাম? যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। এবং এই শক্তির উচ্চক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটাল, তারপরে যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এইভাবে ধারাবাহিকভাবে ইলেকট্রনগুলো এই বিভিন্ন অরবিটালে প্রবেশ করবে। এখন আমরা কোন অরবিটালের শক্তি বেশি, কোন অরবিটালের শক্তি কম, এটা আমরা কীভাবে বুঝতে পারবো? এটা বোঝার উপায় আছে। আমরা অরবিটালের শক্তি কোন অরবিটালের বেশি, কোন অরবিটালের কম, সেটা বোঝার জন্য আমরা প্রধান শক্তি স্তর এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এন এবং এল এর
জি অরবিটালের এন এবং এলের সমষ্টি, জি অরবিটালের এন এবং এলের সমষ্টি বেশি, সেই অরবিটালের শক্তি বেশি। আর যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেমন আমরা ধরি এই এন প্লাস এলের নিয়ম, আমরা ধরবো যে দেখি থ্রি ডি আর হচ্ছে 4s, এই দুটি অরবিটাল, এই দুটি অরবিটালের মধ্যে কোন অরবিটালের শক্তি বেশি আর কোন অরবিটালের শক্তি কম, এবং কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ব্যাখ্যা করি আমরা। 3Dর জন্য n প্লাস এল আমরা নির্ণয় করি। এক্ষেত্রে n হচ্ছে এটি, আর এল এর মান 0 1 2 3। এখান থেকে এটা হলো A0 হচ্ছে এস এর জন্য, পি এর জন্য A1, ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। 0 1 2 3 ASPDF, 0 1 2 3 ASPDF। তাহলে n প্লাস এল এর ভ্যালু হবে, এটা হচ্ছে সামনে অরবিটালের সামনে যেটা থাকবে সেটি হচ্ছে n, তাহলে এক্ষেত্রে 3। আর ডি অরবিটালের জন্য এল এর মান হবে হলো 2, সুতরাং টোটাল হচ্ছে 5। এখন 4s এর জন্য n প্লাস এল এর মান কত হয়? 4s এর জন্য 4 প্লাস 0 ইকুয়াল টু 4। এক্ষেত্রে এই 4 হচ্ছে এল এর মান, আর এস এর জন্য এখান থেকে এই মানটা নিতে হবে। এস এর জন্য এল এর মান 0, টোটাল হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3D অরবিটালের n প্লাস এল এর সমষ্টি হচ্ছে 5, আর 4s এর n প্লাস এল এর সমষ্টি হচ্ছে 4। তাহলে সমষ্টি বেশি হচ্ছে 3Dর। যেহেতু n এবং এল এর সমষ্টির মান হচ্ছে 3Dর বেশি 4s এর চাইতে, সেজন্য ইলেকট্রন আমাদের আগে 4s এ প্রবেশ করবে, 4s এ প্রবেশ করবে, তারপর ইলেকট্রন 3Dতে প্রবেশ করবে। এখন এই সবগুলো অরবিটালের শক্তির অনুযায়ী যদি আমাদের এদেরকে সাজায়, তাহলে সেক্ষেত্রে একটি নিয়ম আছে আমাদের। নিয়মটা হচ্ছে এরকম, অরবিটালগুলোকে লিখি আমরা। প্রথমে 1s 2s 3s 4s 5s 6s 7s। এখন এ পর্যন্ত আমাদের মোট 7টি অরবিটাল দরকার, 7টি শক্তিস্তর দরকার। প্রথমেই বলেছি যে আমাদের 118টি মৌলিক পদার্থ আছে, এই 118টি মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমাদের 7টি শক্তিস্তরের প্রয়োজন হয়, সেজন্য 7s লাগবে। এরপর 8sও হতে পারে, মানে থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু বাস্তবে আমাদের এটার প্রয়োজন নাই। দ্বিতীয় শক্তিস্তরে আমাদের 2s 2p 3s 3p, তারপর আসবে হচ্ছে 3d, তারপর 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6 এটা হলো 6s 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 6p 6d 6f, 7s 7p। এটুকু হলেই হয়। 7d 7f সম্ভব, কিন্তু বাস্তবে এগুলো দরকার হয় না। এখন আমরা কোন অরবিটালের শক্তি কম কীভাবে বুঝবো, সেটি হচ্ছে ব্যাপার। নিয়ম হচ্ছে প্রথমে এই অরবিটালের শক্তি কম, তারপরে এর শক্তি আছে, এখানে আরও দেই, তারপরে এইভাবে, তারপরে এইভাবে আছে, তারপরে এরকম, এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো, তারপরে এইভাবে আছে, তারপরে এইভাবে। তারপরে প্রথমে এই অরবিটাল এর শক্তি কম, প্রথমে ইলেকট্রন এখানে যাবে, তারপরে এই অরবিটালে যাবে, তারপরে এই অরবিটালে যাবে, তারপরে এই অরবিটাল 3s, তারপরে 3p 4s, তারপরে 3d। আমরা যদি লিখি তাহলে প্রথমে আমরা লিখতে পারবো হচ্ছে প্রথমে 1s অরবিটাল 2s 2p 3s 3p, তারপরে হচ্ছে 4s 3d 4s 3d, তারপরে 4p পরে 5s 5s এর পরে আবার 4d 4d পরে 5p 5p পরে 6s এর পরে 4f অরবিটাল 5d অরবিটাল, তারপরে 6p অরবিটাল,
তারপরে 7s অরবিটাল। ইলেকট্রনগুলো এভাবে ধারাবাহিকভাবে প্রবেশ করবে। অবশ্য আপনাদের কেমিস্ট্রি টেক্সট বুকে এই জিনিসগুলো দেওয়া আছে, সেখানেও আপনারা পরে দেখে নিতে পারবেন। তাহলে প্রথমে এই অরবিটালের শক্তি কম, সেজন্য প্রথমে এখানে ইলেকট্রন যাবে, তারপরে এখানে, তারপরে এখানে। এখন কথা হচ্ছে যে এই যে 4টা অরবিটাল আমরা তো এর আগে শিখলাম কোন শক্তি স্তরে, অর্থাৎ K L M N O P, এই অরবিটালগুলোতে কোনটিতে কতটি ইলেকট্রন থাকবে সেটি ছিল হচ্ছে K L M N O P, এগুলোতে ইলেকট্রন থাকবে হচ্ছে 2n² এই সূত্র অনুযায়ী। বাট এই AsP/DF এই অরবিটালগুলোতে কতটি ইলেকট্রন থাকবে সেটিও জানার জন্য আমাদের একটি সূত্র আছে। সেই সূত্রটি হচ্ছে এরকম যে s অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে সেটা আমরা একটু দেখি। s অরবিটাল, কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে সেটি বোঝার জন্য আমাদের লাগবে হচ্ছে 2 × 2l+1। এই সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে। ফর s অরবিটাল, এখানে ইলেকট্রন থাকবে, তাহলে এই সূত্র 2 × 2l+1, 2 × 2 আমরা জানি s অরবিটালের জন্য আমাদের l এর ভ্যালু হচ্ছে 0, s অরবিটালের জন্য l এর ভ্যালু 0, 2 × 0+1, তাহলে 2 × 0+2 = 2। অর্থাৎ s অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে, s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, এবং এই ইলেকট্রনটা উপরে দেওয়া হয় স্কোয়ার আকারে। s স্কোয়ার না, আসলে এটা s অরবিটালে 2টি ইলেকট্রন আছে। তারপরে p অরবিটাল, কতটি ইলেকট্রন থাকবে এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে। 2 × 2l+1, 2 গুণন, এই ক্ষেত্রে 2 গুণন p এর মান হচ্ছে 1, এই ক্ষেত্রে l এর মান হচ্ছে 1 p অরবিটালের জন্য, 2l+1, তো 2 কত হচ্ছে 2 গুণন 2 + 2, তাহলে 4 + 2 = 6। অর্থাৎ p অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকবে 6টি। এই অনুরূপভাবে আমরা d অরবিটালের জন্য আমরা এটি ডিটারমাইন করতে পারবো। d অরবিটালের জন্য l এর মান 2, তাহলে আমরা এখানে 2 গুণন 2 × 2 + 1, টোটাল হবে হচ্ছে 10। তার মানে d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টি ইলেকট্রন থাকতে পারবে। আরেকটু এরপরে f অরবিটাল, f অরবিটালের জন্য আমাদের 2 × 2l+1, তাহলে 2 × 3+1, এই ক্ষেত্রে f অরবিটালের জন্য l এর মান হচ্ছে 3, তাহলে এখানে হবে হলো টোটাল হবে 14। অর্থাৎ f অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে 14টি। এটা হলো কথা। এখন আমরা এই নিয়মগুলো জানা থাকলে আমরা এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যাখ্যা করতে পারবো, যে কেন পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর পূরণ না করে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন এরকম হলো 19, 2, 8, 8, 1, K L M N। অর্থাৎ এই m শক্তি স্তর পরিপূর্ণ না হয়েই ইলেকট্রন কেন আমাদের n শক্তি স্তরে গেল, এই বিষয়টি ব্যাখ্যার জন্য আমাদের এই অরবিটাল কনসেপ্ট দরকার। দেখি আমরা এই k শক্তি স্তর এখানে ছিল আমাদের হচ্ছে 1s অরবিটাল, l শক্তি স্তরে ছিল আমাদের 2টা অরবিটাল 2s 2p, এই 8টা ইলেকট্রনের 2টা যাবে s অরবিটালে, 6টা যাবে হচ্ছে p অরবিটালে, টোটাল 6 আর 2 8। k তো a1s s অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে। এই ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে আমাদের আছে কি 3s 3p 3d, তারপর আছে 4s, এটা কিন্তু এর সাথে কানেকশন। এখন এখানে কেন 9টি ইলেকট্রন হলো না, 2 দিলাম 6 দিলাম, তাহলে আমাদের টোটাল ইলেকট্রন হলো 18। আর একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন এখন এই d অরবিটালে যাবে না s অরবিটালে যাবে, এটি হচ্ছে বিষয়। আমরা জানি ইলেকট্রন যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেই অরবিটালে
আগে প্রবেশ করবে। আমরা জানি 3Dর আমাদের 3 অরবিটালের শক্তি ছিল হচ্ছে 5, আর 4s অরবিটালের n প্লাস l এর সমষ্টি ছিল 4। যেহেতু n প্লাস l এর সমষ্টির মান কম 4s এর জন্য, সেজন্য 4s এর শক্তি 3D চাইতে কম। সেজন্য এক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরের 3D অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে চতুর্থ শক্তি স্তরের s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই জন্য পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সে কখনোই m স্তরে 9টি ইলেকট্রন হয় না, 8টি ইলেকট্রন হয় এবং পরের ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর এনে যায়। এই চতুর্থ শক্তি স্তরের s অরবিটাল যখন পরিপূর্ণ হবে, অর্থাৎ এখানে যখন 2টি ইলেকট্রন হবে, তখন আরও যদি ইলেকট্রন হয় সেগুলো আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। তো এই বিস্তারিত এই বিষয়গুলো ইলেকট্রন বিন্যাসের অনেক ব্যতিক্রমও আছে, আরও অনেক বিষয় আছে, আজকে আর নয়, আজকের মতো এতটুকুই। পরবর্তীতে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।